আজ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদানের বিষয়টি আরো কঠিন করা হয়েছে। আজকে থেকে অর্থাৎ অক্টোবরের 20 তারিখ থেকে নাগরিকত্ব পরীক্ষায় তারা এই গ্রিন কার্ড অর্জন করার পর নাগরিকত্বের জন্য N-400 ফর্ম পূরণ করে নাগরিকত্বের পরীক্ষা দিবেন। আজ থেকে তাদের জন্য আরো কঠোর সিভিক টেস্ট যেটাকে বলা হয় সেটি গ্রহণ করা শুরু হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিকত্বকে আরো কঠিন করে যে উদ্যোগ প্রেসিডেন্ট ট্রাম্প নিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন, ইউএসসিআইএস আজ থেকে সেটি ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসেস আজকে থেকে সেটি কার্যকর করা শুরু করেছে। এবং এই সিভিক টেস্টে আরো অধিকতর স্কোর করার জন্য বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যারা আরো বেশি স্কোর করতে পারবেন না তাদেরকে আরো কয়েক দফা টেস্ট নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে যেহেতু পরীক্ষাটি কঠিন, অতএব নাগরিকত্বের সিভিক টেস্ট পাওয়াটাও বেশ অনেকের জন্য দুঃসাধ্য হয়ে দেখা দিতে পারে, সে আশঙ্কাও করেছেন অনেক আইনজীবী, ইমিগ্রেশন আইনজীবী। তবে তারা বলেছেন যে একটু যদি পড়াশোনা করেন, একটু জানার চেষ্টা করেন, সিভিক টেস্ট এগুলো প্রায় 200-র মতো প্রশ্ন রয়েছে, সেগুলো যদি আত্মস্থ করা যায়, মুখস্থ করা যায় কিংবা সম্পূর্ণ ধারণা নেওয়া যায়, তাহলে পরীক্ষাটি তেমন কঠিন নয়, এটি অনেকে মন্তব্য করেছেন। তবে তারা বলেছেন যে যারা আজকে থেকে যাদের এই N-400 প্রসেস করা শুরু হবে, তাদের অত নাগরিকত্বের আবেদনের যে ফর্মটি, তাদেরকে সেই নতুন টেস্টেই তাদের পরীক্ষা দিতে হবে, নতুন সিভিক টেস্টের আওতায়। এবং এবং এর কারণটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদান করার আগে আবেদনকারী যুক্তরাষ্ট্র সম্পর্কে, যুক্তরাষ্ট্রের প্রশাসনিক, যুক্তরাষ্ট্রের ইতিহাস এবং যুক্তরাষ্ট্রের কর্মপদ্ধতি এবং শাসন ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান ধারণ করেন কিনা সেই বিষয়টি পরীক্ষা করার জন্য এই সিভিক টেস্টটিকে আরো কঠিন করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আজকে একটি বিজয় সূচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাপিলস কোর্টের 9th সার্কিট কোর্ট অফ অ্যাপিলস, সেখানে আপিল কোর্ট 2-1 ভোটে রায় দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প অরিগনের পোর্টল্যান্ড শহরে ফেডারেল বাহিনী পাঠাতে পারবেন, সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সে আদেশটি আটকিয়ে দিয়েছিল, ঠেকিয়ে দিয়েছিল বলা যায় একজন ফেডারেল জাজ, যিনি প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃকই মনোনীত হয়েছিলেন সেই ফেডারেল জাজ হিসেবে। তিনি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সিদ্ধান্তকে ঠেকিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন আপিলস কোর্টে ঊর্ধ্বতন আদালত, ফেডারেল কোর্টের ঊর্ধ্বতন আদালত হচ্ছে কোর্ট অফ অ্যাপিলস, 9th সার্কিট সেটি, এবং সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের আবেদন গ্রাহ্য হয়েছে। অর্থাৎ সেখানে 2-1 ভোটে বিচারকরা রায় দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প পোর্টল্যান্ডের অরিগনে সৈন্য পাঠাতে পারবেন, সেখানকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডও পাঠাতে পারবেন। তবে যে যে দুইজন বিচারক, এই আপিলস কোর্টের যে দুইজন বিচারক রায় দিয়েছেন এই প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে, তারা দুইজনই কিন্তু এই আপিলস কোর্টে মনোনীত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক। প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক মনোনীত একজন ফেডারেল জাজ প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই আদেশকেই পুনর্বহাল করেছেন তারই মনোনীত আরো দুইজন বিচারক যারা আপিলস কোর্টে রয়েছেন। কিন্তু একজন বিচারক যিনি ডিসেন্ট ভোট, অর্থাৎ যিনি নেতিবাচক ভোটটি দিয়েছিলেন, তাকে নিয়োগ দিয়েছিলেন সুজান গার্বার তার নাম, তিনি তাকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। অতএব দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে কোন প্রেসিডেন্ট কাকে বিচারক হিসাবে নিয়োগ দিয়েছিলেন সেই বিষয়টিও বিচারের ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করার বা দৃশ্য প্রতীয়মান হচ্ছে। ট্রাম্প কর্তৃক মনোনীত দুইজন বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পকে পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্তকে অনুমোদন করেছেন। স্টুডেন্ট লোন, ছাত্রদের লোন, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী বক্তব্যে খুব বেশি আসেনি, যদিও সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সময় বিষয়টি বেশ আলোচিত ছিল যে বেশি স্টুডেন্ট লোন অর্থাৎ ছাত্রদের যে ঋণ, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার সময় ছাত্ররা যে ঋণ গ্রহণ করে থাকে এবং যেটি তাদের ছাত্রত্ব চলে যাওয়ার পর অর্থাৎ শিক্ষা জীবন শেষ করার পরও কয়েক বছর ধরে পরিশোধ করতে হয়, আর সেটি যুক্তরাষ্ট্রের প্রায় যারাই এই ছাত্র ঋণ নিয়ে থাকেন তাদের জন্য একটি বিড়ম্বনা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর চলতে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সিদ্ধান্ত দিয়েছেন যে তিনি সেই সকল ছাত্র ঋণ মওকুফ করে দেবেন। তবে এই ব্যাপারে কিছু শর্ত অবশ্য আরোপ করা হয়েছে এবং সেটি স্টুডেন্ট ডিপার্টমেন্ট এডুকেশন ঠিক করবে। তবে আজকে তার যে সিদ্ধান্ত হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, তিনি যদিও এর আগে
প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার উপদেষ্টারা ছাত্র ঋণ মওকুফ করার বিরোধিতা করেছিলেন কার্যত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারাই এই ঋণ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করছেন। তবে এটি তারা করেছেন অবশ্য একটি আদালতের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে। আমেরিকান ফেডারেশন অফ টিচার্স তারা গত মার্চ মাসে, খুব সম্ভবত হ্যাঁ, মার্চ মাসেই তারা প্রেসিডেন্ট ট্রাম্প এর এই ছাত্র ঋণ মওকুফ করেন এই বিষয়ে আর্জি জানিয়ে আদালতে আবেদন করেছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আউট অফ কোর্ট সেটেলমেন্ট, যেটাকে আমরা বলে থাকি, আদালতের বাইরে বিষয়টি নিষ্পত্তি করেছে ট্রাম্প প্রশাসন, এবং এটি গত শুক্রবার এএফটি কে, আমেরিকান ফেডারেশন অফ টিচার্স কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে হোয়াইট হাউস। এবং তারা বলেছেন যে দুইটি বিষয়ের উপরে নির্ভর করে এই বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হবে। একটি হচ্ছে যে ইনকাম ড্রিভেন, অর্থাৎ ছাত্ররা যে আয় করে থাকে সেই আয়ের উপর ভিত্তি করে যে ঋণ পরিশোধের বিষয়টি নির্ধারণ করায় সেটিও বিবেচনা করবেন, এবং তারা ইনকাম কন্টিনজেন্ট রিপেমেন্ট, যেটা যার মাধ্যমেও ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে, দুটো বিষয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এবং তারা আরেকটি বিষয় ছিল, আপনি আয়ের মাধ্যমে পরিশোধ করবেন, যেই পরিমাণ আয় করেন, আপনার আয়ের উপর নির্ভর করবে পরিশোধের পরিমাণ, অঙ্কের পরিমাণ কত। সবগুলো বিষয়ে, এই তিনটি বিষয় যেটি বললাম, এই তিনটি বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্তটি দেওয়া হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে বিগ বিউটিফুল বিলটি পাশ করেছিলেন, তাতেও কিন্তু বলা হয়েছিল যে 2028 সালের জুলাই মাসের 1 তারিখের মধ্যে পর্যায়ক্রমে সকল ছাত্র ঋণ মওকুফ করার একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তারা বলেছেন যে এই পর্যন্ত দেখা যাচ্ছে যে 2.5 মিলিয়ন সাবেক ছাত্রছাত্রী যারা এই ছাত্র ঋণ নিয়ে লেখাপড়া শেষ করেছেন, আর তারা রয়েছেন দেনাদার হিসেবে, এবং তাদের সেই দেনা মওকুফ করার বিষয়ে এই সিদ্ধান্তটি কার্যকর করা হবে। এবং এই শুক্রবারের সিদ্ধান্তের আগে পর্যন্ত তারা যারা এই বছর ছাত্র ঋণ মওকুফ করার পর্যায়ে চলে এসেছিলেন, তারাও এই এই মওকুফের আওতায় চলে আসবেন, এবং তাদের এই ছাত্র ঋণ মওকুফ করার পর সেই ঋণ যখন তারা মওকুফ হয়ে যাবে, সেই ঋণের উপর তারা কোনো ফেডারেল ট্যাক্স পরিশোধ করতে হবে না, যেহেতু এটি সরকারের পক্ষ থেকে একটি উপঢৌকন, গিফট বলা যায়, উপহার স্বরূপ। সেই উপহারের উপর তাদের কোনো ইনকাম ট্যাক্স ও ফেডারেল ট্যাক্স দিতে হবে না, এবং সেটিও বলা হয়েছে। তবে আমি যেটি বলেছিলাম যে মার্চ মাসে আমেরিকান ফেডারেশন অফ টিচার্স এর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, নিয়েছে ট্রাম্প প্রশাসন এবং এএফটি যৌথভাবে মিলে। প্রেসিডেন্ট ট্রাম্প আছে কলম্বিয়া, গতকাল ইনফ্যাক্ট কলম্বিয়ার প্রেসিডেন্টকে ইলিগেল ড্রাগ লিডার হিসাবে চিহ্নিত করেছেন। এই যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট এই প্রথম অন্য একটি দেশের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ড্রাগ ব্যবসায়ী হিসেবে চিহ্নিত, ড্রাগ ব্যবসায়ীদের নেতা হিসেবে চিহ্নিত করেছেন, এবং এর শাস্তি স্বরূপ কলম্বিয়ার অনেকগুলো সাহায্য, যেগুলো অনেক সাহায্য, আর্থিক সাহায্য যেগুলি যুক্তরাষ্ট্র থেকে প্রদান করা হয়ে থাকে, সেখানে ব্যাপক মাত্রায় কাটছাঁট করা হচ্ছে, এবং কলম্বিয়া থেকে যে সমস্ত পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করা হয় তার উপরে ট্যারিফ বসানোর সিদ্ধান্ত জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে কি হারে ট্যারিফটি বসানো হবে সেটি অবশ্য তারা উল্লেখ করেনি যদিও। তবে কলম্বিয়ার প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে মাদক আমদানি, যুক্তরাষ্ট্রে মাদক আমদানি নেতা বলার পর থেকে যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা করছেন অনেক কূটনীতিবিদ ইতিমধ্যেই। আজকে নিউ ইয়র্ক সিটি ম্যানহাটনে একজন ড্রাইভারের আচরণের পরিপ্রেক্ষিতে গাড়ি চালানোর সময় প্রায় 8 জন আহত হয়েছেন মিডটাউন ম্যানহাটনে, চেলসি এলাকায়, এবং তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজকে দুপুরের কিছু পরে দেখা যাচ্ছে একটি ট্রাক, সেই ট্রাক যখন একটি রাস্তার সামনে দাঁড়িয়েছিল, তখন দেখা গেল যে সেখানকার ট্রাক অনেকটা পানাহার সমৃদ্ধ একজন চালক গাড়ি ওঠার সময় বেশ হেলে দুলে উঠছিলেন, এবং গাড়িতে বসে তিনি যখন গাড়ি স্টার্ট দিচ্ছিলেন তখন সেটি দ্রুত গতিতে একটি দেওয়ালের পাশে গিয়ে ধাক্কা দেয়, এবং সেখানে দণ্ডায়মান যারা ছিলেন তাদের প্রায় সবাই আহত হন। 8 জন আহত হয়েছেন, তার মধ্যে একজন মারাত্মকভাবে আহত হয়ে আক্রান্ত, আশঙ্কাজনক অবস্থায় এখন চিকিৎসা নিচ্ছেন। তিনি চেলসিতে, তিনি তাকে আপাতত নিউ ইয়র্ক সিটি একটি বেলভিউ নিউ ইয়র্ক সিটি একটি হাসপাতালের নামটি অবশ্য উল্লেখ করা হয়নি এখনো পর্যন্ত,
চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিকেল 4টার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং সেটি ঘটেছে 29 স্ট্রিট এবং ওয়েস্ট 30 স্ট্রিটের সামনে 8 এভিনিউর উপরে, এটি জানিয়েছে পুলিশ ডিপার্টমেন্ট। অতএব আপনার রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানে চলবেন, কারণ এখন দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে আহ অহরহই এই ধরনের ঘটনা ঘটছে। ড্রাইভাররা, গাড়ির চালকরা অনেকটা শারীরিকভাবে সক্ষম না হওয়া সত্ত্বেও গাড়ির চাকা চালানোর জন্য হুইলে বসে যাচ্ছেন, ড্রাইভিং হুইলে, এবং এতে দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। অতএব সতর্ক থাকতে হবে সবাইকে। এবং যে চালকটি, তার বয়স 44 বছর, তাকে অবশ্য গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছে যে তাকে একটি আহ, আহ, একটি জায়গা থেকে যেখানে ওয়াটারিং হোল, যেখানে অর্থাৎ যেখানে পানি নিষ্কাশনের জন্য ফায়ার ডিপার্টমেন্ট থাকে, সেখানে দাঁড়ানোর দণ্ডায়মান ছিলেন। তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরে তিনি গাড়িতে উঠেন এবং গাড়ি চালানো শুরু করেন। তাতে গিয়ে ওই কার্ভে যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে আঘাত করেন। আরেকটি বিষয়, তারা বলেছেন যে 11 জনকে আহত করেছেন, তার মধ্যে 8 জন, 11 জনকে আঘাত, 11 জন হিট হয়েছে অর্থাৎ আঘাত পেয়েছেন, তার মধ্যে 8 জনই আহত হয়েছেন এবং একজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছেন। নিউ ইয়র্ক সিটি মেয়রের নির্বাচনে আর মাত্র 2 সপ্তাহ মতো সময় বাকি আছে এখনো পর্যন্ত, এবং তাতে দেখা যাচ্ছে যে নতুন যে চাপটি গত কয়েকদিন ধরেই অনুভূত হচ্ছে, সেটি হচ্ছে যে রিপাবলিকান পার্টি কার্টিস সিলিওয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ। গতকাল অবশ্য গভর্নর কুমো, যিনি এখন আহ, নিউ ইয়র্ক সিটির নির্বাচনে ফ্রন্ট রানার হিসেবে, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ে ফ্রন্ট রানার হিসাবে এখনো পর্যন্ত জরিপের মাধ্যমে 48% ভোটারের সমর্থন পাচ্ছেন। জরিপের মাধ্যমে সেই জোহরান মামদানির নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো, সাবেক গভর্নর, আর তিনি গতকালই অনুরোধ করেছিলেন কার্টিস সিলিওয়াকে সরে দাঁড়ানোর জন্য, কারণ গভর্নর অ্যান্ড্রু কুমোর মতে এই নির্বাচনে কার্টিস সিলিওয়ার জয়লাভের কোনো সম্ভাবনা নেই। গভর্নর কুমোর সেই মন্তব্যের 24 ঘন্টা অতিবাহিত না হওয়ার আগেই, যিনি কার্টিস সিলোয়া, যার অধীনে WABC টিভিতে কাজ করেন, এবিসি নিউজ একটি চ্যানেল আসলে টক শোতে, সেখানে কার্টিস সিলোয়া কাজ করেন, সেই WABC চ্যানেলের যিনি মালিক, সেই জন কার্সি মার্টিডিস, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং রিপাবলিকান অনুদানকারী, তিনি আজকে কার্টিস সিলোয়াকে অনুরোধ করেছেন সেই জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তবে কার্টিস সিলভা এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। তিনি চাপ অনুভব করছেন, সেটি তার নির্বাচনী টিম থেকে জানানো হয়েছে, তবে তিনি এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি ড্রপ আউট করার ব্যাপারে। তবে তার উপর চাপ শুরু হয়েছে এবং সেই চাপটি এইবার এসেছে। যিনি দিন কয়েক আগেও বলেছিলেন যে কার্টিস সিলভা নির্বাচনে থাকবে কি থাকবেন না, এই বিষয়ে তার কোনো মন্তব্য থাকবে না, সেই জন কাস্টিমাটিডিস তিনি আজকে বলেছেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে ঠেকানোর জন্য কার্টিস সিলিওয়ার উচিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো। আহ, তবে এই নিউ ইয়র্ক সিটির নির্বাচন থেকে যদি সত্যি সত্যি কার্টিস সিলভা সরে দাঁড়ান, এবং কার্টিস সিলভাকে বাদ দিয়েই একটি জরিপ অনুষ্ঠিত হয়েছে, এবং সেই জরিপে দেখা যাচ্ছে যে যদি 2 জন প্রার্থী হন এই নির্বাচনে, তাহলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র পর্যায়ে চলে আসবে, কারণ তাদের মধ্যে মাত্র 4% পার্থক্য দেখা যাবে জনমত জরিপে, এবং নির্বাচনের 2 সপ্তাহ সময় এখনো বাকি। অতএব 4%-এর ব্যবধান কিন্তু জরিপে পয়েন্ট অফ এরর বলা হয়, মার্জিন অফ এরর যেটাকে বলা হয়। অর্থাৎ যে কোনো জরিপে একটি মার্জিন অফ এরর, যেটাকে ভুলের এরর বলা হয়, ভুল হতে পারে যে কত শতাংশ, সেই ভুলের শতাংশের পরিমাণ হচ্ছে 4%। অর্থাৎ সেই 4% ধরে নেওয়া হলে দেখা যাচ্ছে যদি 2 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় নির্বাচন, জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমার মধ্যে, তাহলে 2 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও জরিপে সবসময় সঠিক চিত্র ফুটে উঠে না। কিন্তু তা সত্ত্বেও নির্বাচনটি পর্যন্ত পর্যায়ে চলে আসছে। যদি কাটিসিলভা দাঁড়ান আর না সরে দাঁড়ান, কিন্তু কাটিসিলভা সরে না দাঁড়ালে, যদি তিনি তার অবস্থানে থাকেন, তাহলে এই নির্বাচনে জোহরান মামদানির পক্ষে বিজয় অনেকটা সুনিশ্চিত, যেটি জরিপ বিভিন্ন একাধিক জরিপও সে কথা বলছে। কিন্তু আজকে যে জরিপটি এসেছে, সেই জরিপটি হচ্ছে গথাম পোলিং, এবং সেটি AARP, এই 2 জনে মিলে এই জরিপটি করেছে। তাতে দেখা যাচ্ছে 44.6% নিউ ইয়র্কার যারা জরিপে অংশ নিয়েছেন, তারা মামদানির পক্ষে ভোট দিলেন, 44.6%।
আর 40.7% ভোট দিবেন যদি কার্টিস সিলভা না দাঁড়ান নির্বাচনে, তারা ভোট দিবেন অ্যান্ড্রু কুমোকে। অতএব তাদের দুজনের ব্যবধান 4%-রও কম। অতএব এই অবস্থায় যদি চলতে থাকে এবং 2 সপ্তাহ নির্বাচনী প্রচারণা আরো তুঙ্গে ওঠে, তাহলে ফলাফল যে কোনো দিকে যেতে পারে যদি কার্টিস সিলভা নির্বাচনে অংশ না করে। সেটাই হচ্ছে বড় ইফ, যদির কথাটাই বলা হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এখন বর্তমানে যে অবস্থাটি রয়েছে, 3 জন প্রার্থী যদি নির্বাচনে থাকেন, তাহলে 43.2% জরিপে সমর্থন পাচ্ছেন জোহরান মামদানি, এবং গভর্নর কুমো 28.9% জরিপ সমর্থন পাচ্ছেন যদি কাটি সিলভা নির্বাচন করেন, এবং কাটি সিলভার সমর্থন 19.4%। যদি রিপাবলিকান প্রার্থীদের কেউই জোহরান মামদানিকে ভোট না দেন, তাহলে এই নির্বাচনটি আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এখন পর্যন্ত জরিপে হিসাবে দেখা যাচ্ছে। তবে এই নির্বাচনে আরেকটি তথ্য এসেছে এই জরিপে, তাতে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত ভোটারদের যারা বয়স 50 এর বেশি নিউ ইয়র্ক শহরে, তাদের 78% এখনো চিন্তা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেননি। তবে বেশিরভাগই সম্ভাবনা 50 কিংবা তার চাইতে বেশি ভোটারের অ্যান্ড্রু কুমোকে সমর্থন করা। কিন্তু 50 বা তার চাইতে নিচে যারা ভোটার আছেন বয়সের, তাদেরই বেশিরভাগ প্রায় একচেটিয়া সমর্থন রয়েছে জোহরান মামদানির প্রতি। অর্থাৎ 50-এর উপরে এবং 50-এর নিচে এই ধরনের ভোটারদের মধ্যে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমোর মধ্যে। আরেকটি বিষয় ধারণা করা হচ্ছে, বিভিন্ন সূত্রে এই তথ্যটিও দেওয়া হয়েছে, যে আগামী দিন কয়েকের মধ্যে, খুব সম্ভবত আগামীকালও হতে পারে, যে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস অ্যান্ড্রু কুমোকে মেয়র পদে আনুষ্ঠানিকভাবে এন্ডোর্স করতে পারেন। এটি মেয়র এরিক অ্যাডামসের ঘনিষ্ঠজনদের সূত্রে অ্যান্ড্রু কুমোর ক্যাম্পেইনের পক্ষ থেকে এই তথ্যটি দেওয়া হচ্ছে। তবে এখনো এরিক অ্যাডামসের ক্যাম্পেইন অর্থাৎ নির্বাচনী যে টিমটি যদিও এখন আর নেই, তাদের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা এই 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 সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন। এবং এর পাশাপাশি এরিক অ্যাডামসের সহযোগী হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন ব্রুকলিনে তার সর্বশেষ নির্বাচনে, যিনি এখন অ্যান্ড্রু কুমোর পক্ষে কাজ করছেন, তিনিও মেয়র এরিক অ্যাডামসকে অনুরোধ করেছেন মেয়র এরিক অ্যাডামস যেন সিটির নির্বাচনে অ্যান্ড্রু কুমোকে এন্ডোর্স করেন। জোহরান মামদানির মেয়র এরিক অ্যাডামস এখনো, যদিও তিনি বলেছেন যে তিনি একটি সিদ্ধান্ত জানাবেন এই ব্যাপারে, তবে এখনো কোনো ইঙ্গিত দেননি। তবে তার সিদ্ধান্ত, তিনি যদি সত্যিকার ভাবে এন্ডোর্স করার সিদ্ধান্ত নেন, সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন, তাহলে তিনি অ্যান্ড্রু কুমোকেই সমর্থন করবেন। আর শেষ করছি, নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশনের প্রাইমারি আর্লি ভোটিং শুরু হচ্ছে আগামী 25শে অক্টোবর থেকে। শেষ করছি, মেয়র এরিক অ্যাডামসের আনপেড লিগেল বিল, যদিও তার মামলাটি এখন আর নেই ফেডারেল মামলা, কিন্তু তার এখনো $4.5 মিলিয়ন দেনা রয়েছে সেই মামলায়। আপাতত এখানেই শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আনপেইড লিগেল বিল আমাদের বাংলাদেশি কমিউনিটির তো অনেকের বাড়িতেও নিয়ে গিয়েছেন, ওনারা কি কোনো হেল্প করবেন বলে মনে হয়? না, ওনার আমার নির্বাচনী তহবিলে যথেষ্ট অর্থ আছে, তবে এই হঠাৎ অর্থটা বেড়ে গিয়েছে তার একটি কারণ হচ্ছে যে উনি একটি খরচ দেখিয়েছিলেন $301, কিন্তু পরবর্তীতে যখন রিসিভ দেন সেটি দেখা যাচ্ছে $3,01,000। থ্যাংক ইউ অতএব সো মাচ। তার ক্যাম্পেইন ভুল করাতে এই অর্থটি এত বেড়ে গেছে। তবে তার নির্বাচনী তহবিলে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ অর্থ এখনো মজুদ আছে যদিও।